ব্যাংকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ইউসিবি 600 এর আর্টিকেল নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা যারা সিডিসিএস পরীক্ষা দিচ্ছি কিংবা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছি বা ইসলামী ব্যাংকিং এর ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাগুলোতে আমাদের যে ইউসিপি 600 এর যে আর্টিকেলগুলো নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে সামনে ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষা আসন্ন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা যারা ফরেন ট্রেড দিচ্ছেন, ফরেন ট্রেডের একটা বড় অংশ, একটা বড় নাম্বার কিন্তু কেস স্টাডি নিয়ে আসে। আপনারা যারা কেস স্টাডি নিয়ে পড়তে চান, আর্টিকেল 7 এর ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং অর্থাৎ ইস্যুইং ব্যাংকের কোন কোন দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো নিয়ে ইউসিপি 600 এর আর্টিকেল 7 এ বিস্তারিত বলা আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন আগের পরীক্ষাগুলোর প্রশ্নে দেখেছি যে বিভিন্ন যে কেস স্টাডি আসে, সেই কেস স্টাডিতে যারা আনসার করতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আর যারা সিডিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অবশ্যই এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে ছিলেন, এতদিন সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে ছিলেন। আমরা ইতিমধ্যে ইউসিপি 600 এর আর্টিকেল 1 থেকে 6 পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 7 নম্বর আর্টিকেল, যেখানে একটা ইস্যুইং ব্যাংকের কি কি দায়িত্ব, কখন কোন দায়িত্ব পালন করবে, সেই দায়িত্ব নিয়ে বিস্তারিত কথা বলা আছে। তো এই আর্টিকেলটিতে আরো 3টি সাব আর্টিকেল আছে, এ, বি এবং সি। তা আপনারা যারা ইউসিপি নিয়ে পড়াশোনা করছেন তাদের অবশ্যই সামনে ইউসিপির বুক ম্যাটেরিয়ালস আছে, তারা একটু রিডিং পড়ে নেবেন এবং যাদের কাছে নাই তারা ভিডিওটি পজ দিয়ে এটা রিডিং পড়ে নেবেন আগে। আমরা আর্টিকেল ওয়াইজ সামনের দিকে কথা বলছি। এই যে ইস্যুইং ব্যাংক একটা এলসি ওপেন করছে, এলসি ওপেন করতে গিয়ে সে আসলে একটা কমিটমেন্ট দিচ্ছে, একটা আন্ডারটেকিং দিচ্ছে বেনিফিশিয়ারিকে, একটা কমফোর্ট জোন তৈরি করছে বেনিফিশিয়ারির জন্য, যে ডকুমেন্ট ঠিক মতো সে যদি সাবমিট করতে পারে, অর্থাৎ এই যে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে যে চুক্তি হচ্ছে পণ্য বিনিময়ের, সে পণ্য বিনিময়ে ব্যাংক বেনিফিশিয়ারিকে একটা কমফোর্ট দিচ্ছে, একটা কমিটমেন্ট দিচ্ছে যে তুমি যদি ডকুমেন্ট ঠিকমতো সাবমিট করো আমি তোমাকে পেমেন্ট করে দিব। এখন এই যে কমফোর্ট জোনটা তৈরি করছে বেনিফিশিয়ারিকে, এটা করতে গিয়ে কিন্তু ইস্যুইং ব্যাংকের অনেক দায়িত্ব চলে আসে। এখন এই দায়িত্বগুলো আসলে কি কি, এটা নিয়ে এই আর্টিকেল কথা বলবে। এখন এই যে দায়িত্ব পালন করতে গিয়ে ইস্যুইং ব্যাংকের যে বিভিন্ন রকম রিস্ক ফেস করতে হয়, এই রিস্কগুলো একটু আসলে আলোচনা করা উচিত, কারণ এই আন্ডারটেকিং এর সাথে ইস্যুইং ব্যাংকের রিস্কের একটা বিষয় জড়িত আছে। এখানে একটা এলসি থেকে ইস্যুইং ব্যাংকের কি রিস্ক থাকতে পারে বা একজন অ্যাপ্লিকেন্টের কি রিস্ক থাকতে পারে, ইস্যুইং ব্যাংক সেটা কিভাবে মিনিমাইজ করতে পারে অ্যাপ্লিকেন্টের, সেটা নিয়ে সংক্ষেপে 2-1 মিনিট কথা বলছি। ইস্যুইং ব্যাংক যে রিস্কগুলো ফেস করে, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেন্টের একটা রিস্ক ইস্যুইং ব্যাংকে ফেস করতে হয়, সেটা হচ্ছে কম্পাইন প্রেজেন্টেশন দেওয়া সত্ত্বেও অনেক সময় অ্যাপ্লিকেন্ট আনএবল টু রিএম্বার্স, অর্থাৎ ইস্যুইং ব্যাংক তো বেনিফিশিয়ারিকে যেটা পেমেন্ট করে সেটা এক সময় না এক সময় সেই অ্যাপ্লিকেন্টের কাছ থেকে সেটা আবার আদায় করে নেয়। আমাদের দেশে যেটা প্র্যাকটিস, অনেক সময় আমরা এলসি ওপেন করার সময় প্রথমেই 100% মার্জিন নিয়ে নিচ্ছি, বা ওদের একটা কম্বাইন্ড কোলাটারাল থাকছে, কম্পোজিট লিমিট থাকছে, কিংবা যখন ডকুমেন্ট চলে আসে এরপর সে বিভিন্ন টার্ম লোন করে আমরা পেমেন্টটা দিচ্ছি। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে ব্যবসায় যায় যে ইম্পোর্টার বা অ্যাপ্লিকেন্ট, তার ব্যবসায়িক অবস্থা খারাপ হওয়ার কারণে সে ইস্যুইং ব্যাংক রিইম্বার্স করে দিল, অর্থাৎ পেমেন্ট করে দিল, কিন্তু ইস্যুইং ব্যাংকের বা এলসি ওপেনিং যে করছে সেই ব্যাংকের টাকাটা ওই অ্যাপ্লিকেন্ট দিতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় যে একটা ডকুমেন্ট আসলো, এটা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট ছিল, এখন এটাকে ডিসক্রিমিনেন্সি কোড করা হলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এটা ডিসক্রিমিনেন্সি অ্যাকসেপ্ট করে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হয় ইস্যুইং ব্যাংকে ফেস করতে হয়, এটা কিন্তু ইস্যুইং ব্যাংকের জন্য একটা রিস্ক এবং একটা ঝামেলা তৈরি করে। অনেক সময় আপনারা জানেন যারা ফ্রন্ট-এন্ডে কাজ করেন, যে দেখা গেল যে অ্যাপ্লিকেন্ট বলল যে ছোটখাটো কিছু ডিসক্রিমিনেন্সি থাকে, যে লেট প্রেজেন্টেশন বা শিপমেন্ট এক্সপায়ারি বা বানানের ভুল বা কোনো একটা ডকুমেন্টে কোনো একটা তথ্য দেওয়ার ভুল। একসময় এটা ওয়েব করে নেয় যে ঠিক আছে আমি ওয়েব করে নিলাম, এরপর সে শিপিং গ্যারান্টি নিয়ে সে দেখা গেল পণ্য রিলিজ করলো, পরবর্তীতে মূল ডকুমেন্ট আসার পর আবার অ্যাপ্লিকেন্ট বেঁকে বসে যে না ভাই, এটা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট, এটা পেমেন্ট করেন না। তো এই ঝামেলাগুলো কিন্তু ইস্যুইং ব্যাংকে সবসময় ফেস করতে হয়। তারপর আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইম।
এখন একটা ইস্যুইং ব্যাংক যে ডকুমেন্টের ক্রেডিট ইস্যু করে অর্থাৎ এলসি ইস্যু করে, সে আসলে বেনিফিশিয়ারিকে এবং অ্যাপ্লিকেন্টকে একটা কমফোর্ট দেয় এবং এটা অ্যাপ্লিকেন্টকে একটা ফেসিলিটি দেয় যে তোমার পক্ষই আমি পেমেন্ট করে দিচ্ছি, একটা রিস্ক নিচ্ছি। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারির যোগসাজশে এখানে কিন্তু মানি লন্ডারিং হতে পারে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং নিয়ে, এগুলো নিয়ে কিন্তু আমার বিস্তারিত ভিডিও আছে। আপনারা আমার ফোল্ডারে ঢুকে আপনার আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং দিয়ে সার্চ দিতে পারেন, কিংবা আমার ভিডিওর যে টাইটেল দেখে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে মানি লন্ডারিং হতে পারে, ফ্রড হতে পারে, টেরোরিস্ট ফাইন্যান্সিং হতে পারে, যেটা আসলে ইস্যুইং ব্যাংকের একদম জ্ঞানের বাইরে, ইস্যুইং ব্যাংকের ধারণার বাইরে থেকে অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি মিলে কিন্তু এই কাজ করতে পারে। তো এটা কিন্তু ইস্যুইং ব্যাংকের জন্য অনেক বড় একটা রিস্ক। তারপর এরর ইন কনভেইং দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ ক্রেডিট টেক্সট ডোন্ট রিফ্লেক্ট অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন অফ পিআই অ্যান্ড সেলস কন্ট্রাক্ট। এখন একটা অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি যখন একটা পিআই বা সেলস কন্ট্রাক্টের মাধ্যমে সে একটা চুক্তি করে, টার্মস এন্ড কন্ডিশনে আসে যে সে কিভাবে পণ্যটা কিনতে চায় বা বিক্রি করতে চায়, তার কিন্তু নিজস্ব কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। সেই টার্মস এন্ড কন্ডিশনগুলো কোনো কারণে বা অ্যাপ্লিকেন্ট কিভাবে চায় তা যদি আমি ঠিকভাবে ইস্যুইং ব্যাংক এটা কনভে করতে না পারে থ্রু দ্য এলসির বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন, তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকে এটা একটা ঝামেলায় পড়তে হয়। যেটা এখানে বলছি যে এরর ইন ডকুমেন্ট এক্সামিনেশন অর ফেলিওর টু ফলো দ্য রিকোয়ারমেন্ট অফ নোটিশ অফ রিফিউজাল। আবার অনেক সময় এমন হয় যে ইস্যুইং ব্যাংকের কাছে যখন ডকুমেন্ট আসে, ডকুমেন্ট চেক করে ইস্যুইং ব্যাংক, তখন যদি ঠিকভাবে সেই ডকুমেন্টটা এক্সামিন না করে, অর্থাৎ অত্যন্ত দক্ষতার সাথে এক্সামিন না করে, কোনো ছোট কিন্তু মানে সূক্ষ্ম কোনো ভুলভ্রান্তি, কোনো আপনার ঝামেলা যদি সে বুঝতে না পারে, অর্থাৎ ডিসক্রিমিনেন্সি সে যদি ধরতে না পারে, যেটার প্রভাব কিন্তু আসলে অনেক বড়ও হতে পারে, সেটা ইস্যুইং ব্যাংকের জন্য একটা সমস্যা। যারা ইস্যুইং ব্যাংকের ডকুমেন্ট এক্সামিন করে তারা ঠিকমতো আবার সময় মতো যে নোটিশ অফ রিফিউজাল দেওয়ার যে পদ্ধতি আছে, যা যে রিকোয়ারমেন্টগুলো বা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে অথবা যেভাবে নোটিশ অফ রিফিউজাল দেওয়া উচিত সেভাবে যদি দিতে না পারে, তাহলে কিন্তু এটার প্রভাব ইস্যুইং ব্যাংকের উপর পড়ে থাকে। তো নোটিশ অফ রিফিউজাল নিয়ে আমি সামনে হয়তো আরেকটা ভিডিওতে কথা বলবো। এখন the principal risks of the issuing bank who may try to minimize by obtaining security either by the title of goods or control over goods। আচ্ছা, এই যে প্রবলেমগুলো ইস্যুইং ব্যাংকে ফেস করতে হয়, এটা সে আসলে কিভাবে সমাধান করবে? এটার জন্য সে মিনিমাইজ করতে পারবে কিভাবে? সে যখন এলসিটা ওপেন করে তখন যে টাইটেল অফ গুডস, আমরা টু দ্য অর্ডার অফ যে বলে যে একটা শব্দ আছে, টু দ্য অর্ডার অফ ইস্যুইং ব্যাংকের নাম দিয়ে আমরা যখন এলসি ইস্যু করি, টাইটেল অফ গুডসটা নিজের নামে সে রাখতে পারে। এরপর যখন তার অ্যাপ্লিকেন্টের কাছ থেকে তার সমস্ত রিইম্বার্সমেন্ট কমপ্লিট হবে বা সে যেভাবে হোক তার পাওনা টাকাটা বুঝে নিতে পারে, দেন টাইটেল অফ গুডসটা সে কিন্তু চেঞ্জ করতে তাকে অ্যাপ্লিকেন্টের বরাবরে সে টাইটেল অফ গুডসটা দিতে পারে। আবার কন্ট্রোল ওভার দ্য গুডস, সেটা যদি কনসাইনি ইস্যুইং ব্যাংকের নাম থাকে, তাহলে ইস্যুইং ব্যাংকের একটা কন্ট্রোল থাকে পণ্যের উপর, যে পণ্যটা নিয়ে আসা হচ্ছে। এভাবে সে কিন্তু তার রিস্ক কিছুটা মিনিমাইজ করতে পারে। এরপর সে ইন্স্যুরেন্স, এডুকেট ইন্স্যুরেন্সের ব্যাপারটা, এখানে সে ইন্স্যুরেন্স চাইতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এই পণ্যটার ইন্স্যুরেন্স করা থাকতে পারে, যাতে করে ইস্যুইং ব্যাংকের রিস্ক কিছুটা মিনিমাইজ হতে পারে। লিমিট অ্যাপ্রুভাল স্টেজ আর ক্রিটিক্যাল টু অ্যানালাইজ ওভারঅল সিকিউরিটি। যেমন এলসি ইস্যু করার সময় যে এলসি লিমিট দেয়া হয়, ওই সময়টাতে আসলে সবকিছু যারা রিস্ক ম্যানেজমেন্টে কাজ করেন তারা খুব সূক্ষ্মভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করে দেন লিমিট দেওয়ার ব্যবস্থাটা করে থাকতে হয়। The risk is also associated when applicant is not insolvent but not paying for other reason। অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেন্ট ইনসলভেন্ট না, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট পেমেন্ট করার মতো যথেষ্ট সচ্ছল, কিন্তু সে অন্য কারণে সে পেমেন্ট দিতে না চায়, তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকের উপর এটা একটা ঝামেলা তৈরি হয়। আচ্ছা, এখন কি শুধু ইস্যুইং ব্যাংকই রিস্ক ফেস করছে? অ্যাপ্লিকেন্টের কিন্তু এখানে অনেক রকম রিস্ক ফেস করতে হয়। তা আমি এগুলো বিস্তারিত কথা বলবো না। এখানে কি বলছে দেখেন, সো ইস্যুইং ব্যাংক presumably does what is good for the applicant and tries to reduce risk for the applicant through proper attention to the clause of the credit। অর্থাৎ ইস্যুইং ব্যাংক এখানে যেটা করতে পারে সম্ভবত, বা যেটা করা উচিত, সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের রিস্ক রিডিউস করার জন্য প্রপার যে ক্লজগুলো দেওয়া উচিত ক্রেডিটে, একটা এলসিতে, সেই ক্লজগুলো তাকে অবশ্যই বিচার বিবেচনা করে দিতে হবে। অর্থাৎ এলসিটা এমনভাবে ইস্যু করতে হবে যে এখানে ইস্যুইং ব্যাংক এবং অবভিয়াসলি অ্যাপ্লিকেন্টের কোনো রিস্ক না থাকে।
এখন অ্যাপ্লিকেন্ট কি রিস্কগুলো ফেস করে, যেমন নন ডেলিভারি অফ গুডস, যে পণ্য ঠিকমতো আসলো না, কম শর্ট শিপমেন্ট, যে পরিমাণ আসার কথা সে পরিমাণ আসলো না, ইনফেরিয়ার গুডস, যেভাবে পণ্যটা চেয়েছে তার চেয়ে কম কোয়ালিটির গুডস চলে আসতে পারে, গুডস অ্যারাইভ বা ডকুমেন্ট নট, অর্থাৎ পণ্য চলে আসলো কিন্তু এখনো ডকুমেন্ট আসলো না, তারপর ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, ড্যামেজ গুডস আসতে পারে, তারপর যে গুডস সেটাও লস হতে পারে আসার সময়, তারপর ফরেন এক্সচেঞ্জ রিস্ক, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন করার যে ফরেন ট্রেডের, আপনারা জানেন যে কারেন্সি কনভার্সনের যে একটা রেট থাকে, সেই রেটের রিস্ক থাকতে পারে, ফরেন এক্সচেঞ্জ রিস্ক থাকতে পারে। এই রিস্কগুলো কিন্তু আমরা আবার অন্য ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যারা ফরেন ট্রেডের যে রিস্কগুলো আছে সেগুলো নিয়ে যেখানে কথা আলোচনা হচ্ছে সেখানে এগুলো নিয়ে বিস্তারিত আছে। ফেলিওর অফ দ্য ইস্যুইং ব্যাংক টু পে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আপনার ইস্যুইং ব্যাংকে টাকা দিয়ে রাখলো অ্যাডভান্স, সে যখন এলসি করলো, কোলাটারাল দিয়ে রাখলো, কিন্তু আপনার ইস্যুইং ব্যাংক যে পেমেন্ট করবে তার অন্য কোনো ঝামেলা থাকতে পারে, সে ফেল করতে পারে। যেমন আমাদের দেশে এখন কারেন্সি আপনার আপনার বিদেশি কারেন্সিগুলোর যে কনভার্সন রেট বেড়ে যাওয়াতে অনেক সময় আমাদের অনেক ব্যাংক এলসি ইস্যু করে রেখেছে, কিন্তু তার কাছে ফরেন কারেন্সির শর্টেজ থাকার কারণে সে পেমেন্ট করতে পারছে না, বা কোনো রেস্ট্রিকশনের কারণে পেমেন্ট করতে পারছে না, এটাও হতে পারে। এটাও কিন্তু অ্যাপ্লিকেন্টের জন্য একটা রিস্ক বা ফ্রড হতে পারে। Based on risks that applicant and issuing bank counter both should consider appropriateness of any clause incorporated in the credit should carefully note whether the necessary clause is missed out. অর্থাৎ এই কারণে ইস্যুইং ব্যাংক এবং অ্যাপ্লিকেন্টের যে রিস্কগুলো মিটিগেট করার জন্য তাদেরকে খুব সূক্ষ্মভাবে বিবেচনা করে দেন এলসিটা ওপেন করতে হবে এবং কনসিডার করতে হবে এলসিটা যে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং এখানে ইনকর্পোরেট করা হয় কেয়ারফুলি কি বিভিন্ন নেসেসারি ক্লজ যাতে কোনো মিস না হয়, যেটার কারণে আসলে যে কোনো পক্ষ রিস্কি যে পজিশনে যাতে না পড়ে। আমরা এখন সরাসরি আর্টিকেলে চলে আসি। আর্টিকেল 7-এ ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং নিয়ে কথা বলা হচ্ছে। তো এটাতে 3টা সাব আর্টিকেল আছে, এ বি সি। আমরা প্রথমে এ দিয়ে শুরু করছি। এতে কি বলা হচ্ছে দেখেন, provided that the stipulated documents are presented to the nominated bank or to issuing bank and that they constitute a compliant presentation, the issuing bank must, আমি আগের ভিডিওগুলো তো বলেছি যে ইউসিপি বা আইসিসির এই ধরনের পাবলিকেশনগুলো আপনার যারা দিক নির্দেশনা দেয়, এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং অনেক ইম্পর্টেন্ট, যে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের, একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের কিন্তু একটা গভীর সম্পর্ক থাকে। এই জন্য এই আর্টিকেলগুলো যখন পড়বেন, বিশেষ করে যারা সিডিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা শব্দের প্রতি ফোকাস দিতে হবে। আচ্ছা, এখানে কি বলছে, এই আর্টিকেল থেকে আমরা কি বুঝতে পারছি, যে প্রেজেন্ট করা হচ্ছে, বেনিফিশিয়ারি ডকুমেন্ট প্রেজেন্ট করবে, সে কিন্তু দুইটা জায়গায় ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারে। একটা হচ্ছে প্রেজেন্টেড টু দ্য নমিনেটেড ব্যাংক, আর একটা হচ্ছে অর টু দ্য ইস্যুইং ব্যাংক। অর্থাৎ এখানে প্রেজেন্টারের সুযোগ আছে সরাসরি সেই ইস্যুইং ব্যাংকেও ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারবে, আবার নমিনেটেড ব্যাংকের কাউন্টারেও সে ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারবে। আচ্ছা, এখন কি বলছে, এই যে ডকুমেন্ট সে প্রেজেন্ট করলো নমিনেটেড ব্যাংকে বা ইস্যুইং ব্যাংকে, এই ডকুমেন্ট যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয় তাহলে ইস্যুইং ব্যাংককে মাস্ট অনার করতে হবে। আমরা জানি ইস্যুইং ব্যাংক অনার করতে পারে, নেগোশিয়েট করতে পারে না। আচ্ছা, তাহলে মাস্ট অনারের পরের অংশটা আমরা একটু পরে যাচ্ছি। তাহলে এই প্রথম অংশটা থেকে আমরা কি বুঝছি, ইস্যুইং ব্যাংক ইজ লায়াবল টু অনার ইভেন হোয়েন ডকুমেন্টস আর প্রেজেন্ট টু দ্য নমিনেটেড ব্যাংক। অর্থাৎ নমিনেটেড ব্যাংকেও যদি শুধুমাত্র নমিনেটেড ব্যাংকে জমা হলো, এখন ইস্যুইং ব্যাংকের কাউন্টারে আসে নাই, কিন্তু তার লায়াবিলিটি শুরু হয়ে গেল। ইস্যুইং ব্যাংক ইজ লায়াবল টু অনার, যদি ডকুমেন্ট নমিনেটেড ব্যাংকে প্রেজেন্ট হয় তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকের লায়াবিলিটি শুরু হয়ে গেল। অর্থাৎ আপনি বলতে পারবেন না যে আমার কাউন্টারে এখনো ডকুমেন্ট আসে নাই, আমি এখনো লায়াবিলিটি আমার শুরু হয়নি। অর্থাৎ এই ক্লজের এই অংশ থেকে যেটা বোঝা যাচ্ছে, ডকুমেন্টটা যখনই নমিনেটেড ব্যাংকে প্রেজেন্ট হচ্ছে তার কিন্তু দায়িত্ব শুরু হয়ে গেল। এখন কি দায়িত্ব সেটা আমরা পরে কথা বলছি। এখন একটা প্রশ্ন আসতে পারে, ইজ দ্য ইস্যুইং ব্যাংক লায়াবল হোয়েন দ্য বেনিফিশিয়ারি প্রেজেন্ট ডকুমেন্ট টু অ্যান নমিনেটেড ব্যাংক ইনস্টেড অফ প্রেজেন্টিং ব্যাংক? আচ্ছা, এখন
ডকুমেন্ট যদি একটা নন নমিনেটেড ব্যাংকে প্রেজেন্ট করা হয়, অর্থাৎ যে ব্যাংকের নাম আমি উল্লেখ করলাম না, আমি যদি সেই আমার 41D তে আমি একটা ব্যাংকের নাম উল্লেখ করলাম, কিন্তু বেনিফিশিয়ারি ওই ব্যাংকে ডকুমেন্ট এখনো জমা করেনি, জমা করেছে তার ঘরের কাছে অফিসের কাছে আরেকটা ব্যাংকে, এবং ওই ব্যাংকে সে ইনস্ট্রাকশন দিল যে তুমি নমিনেটেড ব্যাংক, অর্থাৎ ধরেন সেটা এবিসি ব্যাংক, তুমি এবিসি ব্যাংকে ডকুমেন্টটা জমা করো। অর্থাৎ এবিসি ব্যাংক যদি আমরা 41D তে উল্লেখ করে দিই, এবিসি ব্যাংকের কাউন্টার ছাড়া অন্য কোনো ব্যাংকের কাউন্টারে যদি ডকুমেন্ট প্রেজেন্ট করা হয়, ইস্যুইং ব্যাংকের লায়াবিলিটি কিন্তু তখন আর থাকে না। কিন্তু is the issuing bank liable when the beneficiary present the document to a nominated bank instead of presenting? কখন, হ্যাঁ, লায়াবিলিটি কখন শুরু হয়? যখন প্রেজেন্টিং ব্যাংক, অর্থাৎ যার কাছে প্রেজেন্ট করা হলো সেই ব্যাংক ফরওয়ার্ড দ্য ডকুমেন্ট টু দ্য ইস্যুইং ব্যাংক অর এনি নমিনেটেড ব্যাংক। অর্থাৎ একটা নন নমিনেটেড ব্যাংকে যদি ডকুমেন্টে ফরওয়ার্ড মানে জমা করা হয়, প্রেজেন্ট করা হয়, এবং সে যদি এই ডকুমেন্টটা কোনো একটা নমিনেটেড ব্যাংকের কাউন্টারে আবার ডকুমেন্টটা প্রেজেন্ট করে, কিংবা ইস্যুইং ব্যাংকের বরাবর সেই ডকুমেন্টটা পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আবার ইস্যুইং ব্যাংকের লায়াবিলিটি শুরু হয়ে গেল। অর্থাৎ এক কথায় যেটা হচ্ছে, প্রেজেন্টার ডকুমেন্ট যদি ইস্যুইং ব্যাংকের কাউন্টারে বা নমিনেটেড ব্যাংকের কাউন্টারে জমা করে, তাহলে কিন্তু ব্যাংকের একটা দায়িত্ব শুরু হয়ে যায়। কিন্তু সে যদি এমন কোনো ব্যাংকে জমা দেয় যেখানে, যেটা 41D তে উল্লেখ করা নাই, তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকের কোনো লায়াবিলিটি এখানে থাকে না। আচ্ছা, এবার এই আর্টিকেল 7 এর পরের অংশ আমরা কি বলি দেখেন, দ্য ইস্যুইং ব্যাংক মাস্ট অনার, কখন অনার করবে? ইফ দ্য ক্রেডিট, যদি ক্রেডিটটা অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স উইথ দ্য ইস্যুইং ব্যাংক। অর্থাৎ ইস্যুইং ব্যাংকের বরাবরে যদি ক্রেডিটটা, অর্থাৎ অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট, বাই ডেফার্ড পেমেন্ট কিংবা বাই অ্যাকসেপ্টেন্স থাকে, উইথ ইস্যুইং ব্যাংকের নাম থাকে, তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকে মাস্ট এটা অনার করতে হবে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা ইস্যুইং ব্যাংকের বরাবরে, এটা উইথ ইস্যুইং ব্যাংক আছে কিনা? আমরা সহজে ফিল 41D তে কিন্তু এটা উল্লেখ করা থাকে। যদি এমন হয় 41D তে অ্যাভেলেবেল বাই ইস্যুইং ব্যাংক বাই সেট পেমেন্ট, অ্যাভেলেবেল উইথ বাই ইস্যুইং ব্যাংক বাই ডেফার্ড পেমেন্ট, অ্যাভেলেবেল উইথ ইস্যুইং ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স যদি থাকে, অবশ্যই ইস্যুইং ব্যাংকে অনার করতে হয়। আচ্ছা, তাহলে আর্টিকেল 7 এর এ তে আমরা যা দেখছি, তার পরের অংশে আবার দেখেন কি বলা হচ্ছে, দ্য ইস্যুইং ব্যাংক মাস্ট অনার ইফ দ্য ক্রেডিট অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স উইথ দ্য ইস্যুইং ব্যাংক। অর্থাৎ উইথ দ্য ইস্যুইং ব্যাংকে যদি বাই সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স থাকে, তাকে অবশ্যই অনার করতে হবে। তাকে আর কি কি করতে হবে পরের ক্লজগুলোতে কিন্তু বিস্তারিত উল্লেখ করা আছে। যেমন যদি অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট উইথ এ নমিনেটেড ব্যাংক থাকে এবং নমিনেটেড ব্যাংক ডাজ নট পে। 41D তে যদি আমি উল্লেখ করি, একটা নমিনেটেড ব্যাংকের নাম উল্লেখ করলাম এবং এলসিটা বাই সাইড পেমেন্ট হলো এবং নমিনেটেড ব্যাংক কোনো পেমেন্ট করলো না, তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকে পেমেন্ট করে দিতে হবে। এবং অবশ্যই সেটা যদি ডকুমেন্ট কমপ্লায়েন্ট ডকুমেন্ট হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। যা কিছু এখানে বলা হচ্ছে সব কিছু কিন্তু অবশ্যই ডকুমেন্ট কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হতে হবে। আচ্ছা, এরপর 7 এর 3 তে কি বলা হচ্ছে, যদি এটা এলসিটা অ্যাভেলেবেল বাই ডেফার্ড পেমেন্ট থাকে উইথ এ নমিনেটেড ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক ডাজ নট ইনকার ইটস ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং, যদি অ্যাভেলেবেল বাই ডেফার্ড পেমেন্ট থাকে এবং নমিনেটেড ব্যাংক সে ইনকার করলো না, ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং, ডিপিও যেটা আমরা বলি, ডিপিইউ আন্ডারটেকিংটা সে ইনকার করলো না, কিংবা সে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিংটা ইনকার করলো কিন্তু সে পেমেন্ট করলো না, তাহলে ইস্যুইং ব্যাংকে কি করতে হবে? সেটা পেমেন্ট করতে হবে, অনার করতে হবে। আবার যদি এলসিটা অ্যাভেলেবেল বাই অ্যাকসেপ্টেন্স থাকে উইথ নমিনেটেড ব্যাংক, কিন্তু নমিনেটেড ব্যাংক ড্রাফটটা অ্যাকসেপ্ট করলো না, কিংবা সে ড্রাফট অ্যাকসেপ্ট করলো কিন্তু ঠিকমতো সময় মতো ম্যাচুরিটি পেমেন্ট করলো না, তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকের দায়িত্ব সেটা পেমেন্ট করে দিতে হবে। যদি এলসিটা থাকে অ্যাভেলেবেল বাই নেগোসিয়েশন উইথ নমিনেটেড ব্যাংক, কিন্তু নমিনেটেড ব্যাংক নেগোসিয়েট করেনি, তাহলে কিন্তু ইস্যুইং ব্যাংকে পেমেন্ট করে দিতে হবে। এই ইনকার শব্দটা একটু কনফিউজিং, অনেকে সেটার সঠিক অনেকে জানতে চান যে ইনকার শব্দটার অর্থ কি। আপনি যদি ইনকার দিয়ে সার্চ দেন, ইনকারের অনেক রকম অর্থ পাবেন, আবদ্ধ করা, ভারাক্রান্ত করা, অধীন হওয়া, সংগঠিত হওয়া, দায়ী হওয়া, অনেক কিছু। কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ সুন্দর অর্থ মনে হচ্ছে এখানে নিজেকে জড়ানো। ইনকার শব্দের একটা অর্থ আছে নিজেকে জড়ানো, নিজের ঘাড়ে টেনে নিয়ে আসা, দায়ী হওয়া। অর্থাৎ এই যে
ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং দেওয়ার মাধ্যমে নমিনেটেড ব্যাংক নিজেকে এই পেমেন্টের সাথে জড়িয়ে ফেললো, নিজের ঘাড়ে টেনে আনলো যে ঠিক আছে আমি এই ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিংটি ইনকার করলাম, আমার নিজের ঘাড়ে টেনে নিয়ে আসলাম এবং আমি সময় মতো এটা পে করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইস্যুইং ব্যাংকের যে মূল যে আন্ডারটেকিংটা সেটা হলো যদি ইস্যুইং ব্যাংকের অ্যাভেলেবেল বাই ইস্যুইং ব্যাংক হয় তাহলে তার পেমেন্ট করতে হবে, আর যদি অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স, নেগোসিয়েশন এই 4 ধরনের পেমেন্ট মেথডের যে কোনো একটা থাকে নমিনেটেড ব্যাংকের বরাবরে এবং সে যদি তার দায়িত্ব পালন না করে তাহলে ইস্যুইং ব্যাংকে অবশ্যই এটা অনার করতে হবে। এটা হচ্ছে আর্টিকেল 7 এর প্রথম ক্লজ। আগের স্লাইডে আমি যে আলোচনা করেছিলাম, অর্থাৎ আপনার যদি ফিল 41 ডিতে এই ধরনের সিনারিও থাকে এবং এই নমিনেটেড ব্যাংক এই কাজগুলো না করে তাহলে ইস্যুইং ব্যাংকে মাস্ট অনার করতে হবে। কাজগুলো কি কি? যদি অ্যাভেলেবেল উইথ এবিসি ব্যাংক বাই সাইড পেমেন্ট থাকে, এবিসি ব্যাংক পেমেন্ট করলো না, অ্যাভেলেবল উইথ এবিসি ব্যাংক বাই ডেফার্ড পেমেন্ট থাকলো, সে ডিড নট ইনকার আন্ডার ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং, কিংবা সে ইনকার করলো কিন্তু পে করলো না, ড্রাফট অ্যাকসেপ্ট করলো না বা ড্রাফট অ্যাকসেপ্ট করলো কিন্তু পেমেন্ট করলো না, কিংবা এবিসি ব্যাংক সে নেগোশিয়েট করলো না, সেক্ষেত্রে এই ঘটনাগুলো যদি ঘটে ইস্যুইং ব্যাংকের এখানে দায়িত্ব হচ্ছে সে মাস্ট অনার, সে অনার করবে এবং সে ড্রাফট অ্যাকসেপ্ট করবে, সে ইনকার ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং ইনকার করবে এবং নমিনেটেড ব্যাংক যদি পেমেন্টগুলো না করে ইস্যুইং ব্যাংক সেটা করে দেবে। আচ্ছা 7 এর বিতে কি বলছে দেখেন, an issuing bank is irrevocably bound to honor as of the time it issues the credit। অর্থাৎ ইস্যুইং ব্যাংক একটা লেটার অফ ক্রেডিট যখন ইস্যু করে তখনই সে ইরিভোকেবলি বাউন্ড, অর্থাৎ ইরিভোকেবলি আপনি জানেন অপ্রত্যাহারযোগ্য, অর্থাৎ সে ইরিভোকেবলি বাউন্ড হয়ে গেল টু অনার, অর্থাৎ এই ক্রেডিটকে অনার করা, অর্থাৎ এই ক্রেডিটের পেমেন্ট করার ব্যাপারে সে কিন্তু বাউন্ড হয়ে গেল। কখন? যখনই সে এলসিটা ইস্যু করলো। আচ্ছা এই ইস্যুয়েন্স শব্দটা আসলে কি? ইস্যু দ্য ক্রেডিটের কোনো এখানে কখন এটাকে ইস্যু করা বলা হচ্ছে, মানে ইস্যুয়েন্সটা সম্পূর্ণ হচ্ছে ক্লিয়ার হচ্ছে, এটা কিন্তু কোথাও বলা নাই। ইস্যুয়েন্স ইজ নট ডিফাইন্ড, কিন্তু দুই একটা জায়গায় আপনি ইউসিপির যে বিভিন্ন কমেন্টারি আছে বিভিন্ন জায়গায় সেটা কিন্তু একটা আপনি সূত্র পাবেন। According to international standard banking practice, a letter of credit is issued when it leaves the operational control of issuing bank। অর্থাৎ ইস্যুইং ব্যাংক যখন একটা লেটার অফ ক্রেডিট বা এলসি ইস্যু করছে, যখনই এই এলসিটার উপর সে তার কন্ট্রোল হারাবে, ইস্যু করার পর কন্ট্রোলটা সে হারাবে, তখনই কিন্তু তার উপর এটা এই যে বাউন্ড ইরিভোকেবলি বাউন্ডনেস সেটা চলে আসবে। আচ্ছা লিভস দ্য অপারেশনাল কন্ট্রোল, এটা আসলে কি বোঝাচ্ছে দেখেন, লিভস দ্য অপারেশন কন্ট্রোল মনে হচ্ছে আপনি যখন একটা এলসি ট্রান্সমিট করে দিলেন থ্রু সুইফটের মাধ্যমে, অর্থাৎ এটা যখন সুইফটের সার্ভারে চলে গেল আপনার কিন্তু আসলে এলসিটার উপর আপনার কোনো অপারেশনাল কন্ট্রোল থাকলো না। সে আপনার একজন টেলার একটা এলসি ওপেন করলো, এখনো অথরাইজ করা হয়নি, আপনার কিন্তু সেটার উপর কন্ট্রোল আছে। আপনি অথরাইজ করার আগে সে আনলক করে এলসিটাতে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট বা ক্লজ চেঞ্জ করতে পারলেন, আপনি যদি কোনো ভুল করেন সেটা ঠিক করতে পারলেন, কিংবা আপনি অথরাইজও করলেন কিন্তু আপনার দেখা গেল সেন্ট্রাল যে আপনার যে সুইফটের সার্ভার সেটা আপনি সারাদিন ওপেন রাখেন না, আপনার নির্দিষ্ট কয়েকটা সময়ে আপনি সার্ভারটা ওপেন করেন, ওপেন করলে যতগুলো বিভিন্ন এমটি অর্থাৎ মেসেজ জমা হয় এরপর সার্ভার ওপেন করলে সেটা থ্রো হয়। এখন সার্ভার ওপেন করার আগ পর্যন্ত, থ্রো করার আগ পর্যন্ত কিন্তু আপনি চাইলে আপনার হেড অফিসের সুইফট ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনি কিন্তু সেটা রিটার্ন ব্যাক করাতে পারেন বা অ্যামেন্ডমেন্ট করাতে পারেন, সেই সুযোগ কিন্তু আছে। কিন্তু যখনই সার্ভার ওপেন করা হলো, সুইফটের চ্যানেল ওপেন করা হলো এবং এটা ট্রান্সমিট হয়ে গেল, আপনি কিন্তু আর অপারেশনাল কন্ট্রোল হারালেন। অর্থাৎ এই সময়ের পর থেকে একটা ইস্যুইং ব্যাংক কিন্তু এই ডকুমেন্টের এই এলসি রেজিস্ট্রে যে ডকুমেন্ট সাবমিট করা হয় সেটা রেজিস্ট্রে সে কিন্তু পেমেন্ট করতে বাধ্য। এখানে একটা এক্সট্রা একটা নোট দিয়েছি, সেটা হলো আপনি যখন গ্যারান্টি পড়বেন দেখবেন ইউআরডিজিতে বলা হচ্ছে এই যে অপারেশনাল কন্ট্রোল লিভের বিষয়টা হচ্ছে এলসির মতো না, এলসি সুইফট দিয়ে থ্রু হয়ে গেলেই কিন্তু সেটার আপনার বাউন্ড তৈরি হলো এবং কন্ট্রোল হারালেন, কিন্তু 760-তে এটা কিন্তু যতক্ষণ না অ্যাডভাইস হবে ততক্ষণ না কিন্তু আপনি আপনার কন্ট্রোল হারাবেন না। অর্থাৎ অ্যাডভাইস করার আগ পর্যন্ত আপনি চাইলে কিন্তু এলসিটা আপনার কন্ট্রোলে রেখে আপনি কিন্তু প্রয়োজনে চেঞ্জ করতে পারেন।
এবং আপনারা জানেন যে এলসি ইরিভোকেবল হওয়ার কারণে কোনো অ্যামেন্ডমেন্ট যদি করতে চান সেটাও কিন্তু আপনার বেনিফিশিয়ারি কনসেন্ট ছাড়া আপনি করতে পারেন না। ইভেন আপনি একটা এলসি থ্রু করলেন, এটা এখনো অ্যাডভাইস হয় নাই, অ্যাডভাইজিং ব্যাংকের কাউন্টারে রয়ে গেছে, অ্যাডভাইস হয় নাই, বাট আপনি কিছু অ্যামেন্ডমেন্ট চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই এলসিটা অ্যাডভাইস করিয়ে বেনিফিশিয়ারি কনসেন্ট নিয়ে দেন অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা এই যে আইসিসি অফিসিয়াল ওপিনিয়ন TA 475 এ বলা আছে, ক্রেডিট ক্যান নট ক্যান্সেল অর অ্যামেন্ড ইভেন থ্রু ইট নট অ্যাডভাইস বাই দ্য অ্যাডভাইজিং ব্যাংক টু দ্য বেনিফিশিয়ারি। আচ্ছা, সি পার্টে কি বলা হচ্ছে দেখেন, an issuing bank undertakes to reimburse a nominated bank that has honored or negotiate a complaint presentation and forward the documents to the issuing bank। অর্থাৎ এখানে কি বলা হলো যে ইস্যুইং ব্যাংক আন্ডারটেক করছে রিএম্বার্স করার ব্যাপারে। আমি আবার বলছি, সাউন্ড একটু প্রবলেম ছিল, সরি। তো এখানে কি বলা হচ্ছে, ইস্যুইং ব্যাংক আন্ডারটেক টু রিএম্বার্স নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংকে ইস্যুইং ব্যাংক অবশ্যই সে রিএম্বার্স করবে কখন, যে এই ডকুমেন্টটা যদি নমিনেটেড ব্যাংক অনার করে বা নেগোশিয়েট করে, যে অবশ্যই কমপ্লেইন প্রেজেন্টেশন হতে হবে, এবং এই ডকুমেন্টটা সে অনার করলো বা নেগোশিয়েট করলো, করার পর সে ফরওয়ার্ড করে দিল ইস্যুইং ব্যাংকের বরাবরে, সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংক কিন্তু এই ডকুমেন্টের এগেইনস্টে অবশ্যই রিইম্বার্সমেন্ট করবে। আবার ইস্যুইং ব্যাংক আবার আরেকটা ক্ষেত্রে রিইম্বার্সমেন্ট করবে যখন এই যে ক্রেডিট অ্যাভেলেবল যদি বাই অ্যাকসেপ্টেন্স বা বাই ডেফার্ড পেমেন্ট হয়, এবং ইস্যু আপনার নমিনেটেড ব্যাংক অর্থাৎ যেখানে ডকুমেন্ট প্রেজেন্ট করা হলো সে ডকুমেন্ট আপনার ড্রাফট অ্যাকসেপ্ট করলো বা ইনকার ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং সে ইনকার করলো, এবং সে সেটাকে প্রিপে বা পারচেস করলো বিফোর ম্যাচুরিটিতে, সে যদি পারচেসও করে প্রিপে করে, কিংবা সে অ্যাকসেপ্ট করলো কিন্তু সে প্রিপে পারচেস কিছু করলো না, সেক্ষেত্রেও কিন্তু এই রিইম্বার্সমেন্টটা অবশ্যই হতে হবে। অর্থাৎ ইস্যুইং ব্যাংক তার সময় মতো এলসির শর্ত অনুযায়ী তাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। অর্থাৎ এই প্রথম 2-3টা লাইনের যে সারমর্ম, সে সারাংশ, সেটা হচ্ছে নমিনেটেড ব্যাংক এই কমপ্লেন প্রেজেন্টেশন ডকুমেন্ট অনার করুক বা না করুক, এবং সে যদি সেটা ফরওয়ার্ড করে দেয় ইস্যুইং ব্যাংকের বরাবরে, ইস্যুইং ব্যাংককে অবশ্যই সেটা রিইম্বার্স করতে হবে। আর ডকুমেন্ট যদি ডেফার্ড কিংবা বাই অ্যাকসেপ্টেন্স হয়, সেক্ষেত্রে সে যদি ড্রাফট অ্যাকসেপ্ট করে এবং ড্রাফট ম্যাচুরিটির আগে যদি ড্রাফটের এগেইনস্টে সে যদি পেমেন্ট করে, কিংবা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং সে ইনকার করলো এবং ম্যাচুরিটির আগে সে সেটা প্রিপে বা পারচেস করে তাকে পেমেন্ট করে দিল, সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংকের রিইম্বার্সমেন্টের দায়িত্বটা চলে আসে। আচ্ছা, এখন কি বলছে দেখেন, an issuing bank's undertaking to reimburse a nominated bank is independent of the issuing bank's undertaking to the beneficiary। একটা এলসি যখন ওপেন হয়, এলসিতে আপনি এলসিটা যখন ওপেন করলেন তখনই কিন্তু আপনি বেনিফিশিয়ারিকে একটা আন্ডারটেকিং দিলেন বা বেনিফিশিয়ারিতে একটা কমিটমেন্ট আপনি দিলেন যে ডকুমেন্ট যদি কমপ্লেন প্রেজেন্টেশন হয় আমি তোমাকে অবশ্যই পেমেন্ট করব। এখন এই পেমেন্টটা ডকুমেন্ট কমপ্লেন প্রেজেন্টেশন হওয়ার পর আমরা কিন্তু সরাসরি বেনিফিশিয়ারিকে, যদি আমার পার্টি হয়, আমরা দিতে পারি। কিন্তু যখন আপনি এটা একটা নমিনেটেড ব্যাংক চলে আসবে এবং নমিনেটেড ব্যাংক সে তার দায়িত্ব পালন করবে, অর্থাৎ সে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দিল, এখন প্রশ্ন আসতে পারে বেনিফিশিয়ারি তো পেমেন্ট পেয়ে গেল, যেটা আমি বেনিফিশিয়ারির প্রতি কমিটমেন্ট ছিলাম, এখন আমার কিন্তু এই যে বেনিফিশিয়ারির প্রতি যে কমিটমেন্ট, এটা আর নমিনেটেড ব্যাংক বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দেওয়ার কারণে নমিনেটেড ব্যাংককেও কিন্তু আমার পেমেন্টটা করে দিতে হচ্ছে। দুইটা কমিটমেন্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন, একটার সাথে আরেকটার কোনো আপনি মিলাতে পারবেন না। এই জন্য এখানে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দুইটা আন্ডারটেকিং কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনার এখানে একটা ইস্যুইং ব্যাংকের দুইটা আন্ডারটেকিং থাকে, একটা বেনিফিশিয়ারির প্রতি, আরেকটা আপনি যখন কোনো একটা নমিনেটেড ব্যাংক 41D থেকে কারো নমিনেটেড ব্যাংকের নাম উল্লেখ করলেন, সেক্ষেত্রে তার প্রতিও কিন্তু একটা আপনার আন্ডারটেকিং তৈরি হলো যে সময় মতো নমিনেটেড ব্যাংক তার যদি রোল প্লে করে, সেক্ষেত্রে তাকেও আপনাকে রিইম্বার্স করতে হবে। ঠিক এই কথাটা এখানে বলা হয়েছে যে রিইম্বার্সের ক্ষেত্রে সেপারেট এগ্রিমেন্ট বিটুইন ইস্যুইং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংকের একটা সেপারেট এগ্রিমেন্ট এটা। আচ্ছা, নমিনেটেড ব্যাংক প্রিপে অর পারচেস বিফোর ম্যাচুরিটি, এই শব্দগুলো এখানে কয়েকবারই আসছে এবং আপনি ইউসিবির বিভিন্ন জায়গায় সেটা পাবেন। প্রিপে অর পারচেস বলতে বিফোর ম্যাচুরিটিতে আসলে কি বোঝাচ্ছে, যেমন ক্রেডিটে বলা হচ্ছে ক্রেডিট অ্যাভেলেবল বাই এনি নমিনেটেড ব্যাংক অ্যাকসেপ্টেন্স, ইস্যুইং ব্যাংক গিভ দ্য অথরিটি টু নমিনেটেড ব্যাংক ফর অ্যাকসেপ্ট দ্য ড্রাফট। অর্থাৎ আপনি যখন একটা এলসিতে একটা নমিনেটেড ব্যাংকের নাম উল্লেখ করলেন, তাহলে কিন্তু আপনি তাকে তার ড্রাফটটা অ্যাকসেপ্ট করার জন্য তাকে অথরিটি দিলেন, এবং সে এই অথরিটিও পেল যে সে একটা ম্যাচুরিটি ডেট ঠিক করে বেনিফিশিয়ারি সেটা জানিয়ে দিবে যে আমি এই দিনে তোমাকে পেমেন্ট করব।
আবার যদি বাই ডেফার্ড পেমেন্ট হয় তাহলে কিন্তু আপনি নমিনেটেড ব্যাংকে যে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিংটা ইনকার করার আপনি অথরিটি তাকে দিলেন। এখন পারচেস আর প্রিপে কি? যদি ক্রেডিট অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স থাকে, আপনি একটা ড্রাফট অ্যাকসেপ্ট করলেন এবং একটা ম্যাচুরিটি ডেট বললেন, ম্যাচুরিটি ডেটের আগে পেমেন্ট, ম্যাচুরিটি ডেটে আপনি কিন্তু পেমেন্ট করতে বাধ্য, কিন্তু চাইলে আপনি ড্রাফটটা ম্যাচুরিটি ডেটের আগে কিন্তু সেটা পারচেস করে তাকে কিছু ফাইন্যান্স করতে পারেন বা তাকে কিছু পেমেন্ট করতে পারেন। ঠিক একইভাবে প্রিপে হচ্ছে ক্রেডিট অ্যাভেলেবল বাই ডেফার্ড পেমেন্ট যদি থাকে, ডকুমেন্ট প্রেজেন্ট করার পর ডেফার্টের যে ডিপিও আন্ডারটেকিংটা আমি ইনকার করলাম এবং একটা ম্যাচুরিটি ডেট নোটিশ করলাম এবং ম্যাচুরিটি ডেটের পূর্বে যদি তাকে আমি পে করি, সেটা আসলে বেসিক্যালি হচ্ছে প্রিপে। আচ্ছা, in case of a credit by acceptance or by deferred payment, if a nominated bank prepays a beneficiary before maturity, issuing bank is not obligated to pay before maturity. অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, আপনি বাই অ্যাকসেপ্টেন্স বা বাই ডেফার্ড পেমেন্ট থাকলে, যে এখানে দুইটা ক্ষেত্রে যে দুইটা ম্যাচুরিটি ডেট উল্লেখ করা আছে, ইস্যুইং ব্যাংক শুধুমাত্র ওই ম্যাচুরিটি ডেটেই আপনাকে অর্থাৎ নমিনেটেড ব্যাংককে রিইম্বার্স করতে বাধ্য। এখন কোনো কারণে যদি প্রিপে এবং পারচেসের কারণে নমিনেটেড ব্যাংক আপনার ম্যাচুরিটি ডেটের আগেই বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দেয়, এখন এই কারণে যদি নমিনেটেড ব্যাংক ইস্যুইং ব্যাংকের কাছে আগে পেমেন্ট চায়, কিন্তু ইস্যুইং ব্যাংক সেটা দিতে বাধ্য নয়। ইস্যুইং ব্যাংক কেবলই ম্যাচুরিটি ডেটে পেমেন্ট করবে। অর্থাৎ নমিনেটেড ব্যাংক প্রিপে পারচেস করে যদি আগেই পেমেন্ট করে দেয় ম্যাচুরিটি ডেটের পূর্বে, ইস্যুইং ব্যাংক কিন্তু পূর্বেই সেটা বাউন্ড করতে অব্লিগেটেড না। ইস্যুইং ব্যাংক কেবলমাত্র ম্যাচুরিটি ডেটেই সেটা পেমেন্ট করবে। এখানে এই ক্লজটা একটু বড় ছিল, এখানে তিনটা ডিফারেন্স বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। সেটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং নমিনেটেড ব্যাংকে আন্ডারটেক করার ব্যাপারে, আর কোন অ্যামাউন্টে সে রিইম্বার্স করবে সেটা নিয়ে। নমিনেটেড ব্যাংক যদি অনার করে বা নেগোশিয়েট করে এবং ডকুমেন্ট আপনার ইস্যুইং ব্যাংকের বরাবরে ফরওয়ার্ড করে, ইস্যুইং ব্যাংক রিইম্বার্স করতে বাধ্য। আবার নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে সে একটা ম্যাচুরিটি ডেট ঠিক করলো এবং সে ম্যাচুরিটি ডেটের পূর্বে সে এটা প্রিপে করতে পারে, পারচেসও করতে পারে কিংবা নাও করতে পারে, কিন্তু কমপ্লেন প্রেজেন্টেশন হলে ডকুমেন্ট তার ইস্যুইং ব্যাংকের বরাবরে পাঠালে ম্যাচুরিটি ডেটে ইস্যুইং ব্যাংক সেটা পেমেন্ট করতে বাধ্য। আর থার্ড নাম্বার হচ্ছে ইস্যুইং ব্যাংকের সাথে বেনিফিশিয়ারির যে আন্ডারটেকিং থাকে, একইভাবে ইস্যুইং ব্যাংকের সাথে নমিনেটেড ব্যাংকের রিইম্বার্সমেন্টের যে আন্ডারটেকিং থাকে, এটা দুইটা সম্পূর্ণ ভিন্ন। এখানে দুটা কেস দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আপনারা একটু রিডিং করে নেবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সেটা হলো একটা এলসি ইস্যু হলো, ডকুমেন্ট প্রেজেন্ট করা হলো নমিনেটেড ব্যাংকে, নমিনেটেড ব্যাংক কোনো অ্যাক্ট করলো না, অর্থাৎ সে অনার বা নেগোশিয়েট কিছু করলো না, ডকুমেন্টটা সরাসরি ইস্যুইং ব্যাংকের কাউন্টারে পাঠিয়ে দিল। ইন দ্য মিন টাইম এখানে একটা ফ্রড হলো এবং নো ডাউট অ্যাবাউট দিস ফ্রড, ইস্যুইং ব্যাংক বুঝতে পারলো যে এখানে একটা ফ্রড হয়েছে। ইস্যুইং ব্যাংক কিন্তু পেমেন্ট করতে অব্লিগেটেড না, কারণ নমিনেটেড ব্যাংক এখানে আপনার এই যে ডকুমেন্টের এগেইনস্টে অনার করেনি বা নেগোশিয়েট করেনি। কিন্তু যদি এমন হয় যে নমিনেটেড ব্যাংকের কাউন্টারে ডকুমেন্ট আসলো, নমিনেটেড ব্যাংক অ্যাক্ট করলো, অর্থাৎ ইস্যুইং ব্যাংক তাকে যে অথরিটি দিল যে অনার করা বা নেগোশিয়েট করা, সেই কাজ সে দায়িত্ব পালন করলো, দেন সে ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে প্রেজেন্ট করলো, কিন্তু এরপর ইস্যুইং ব্যাংক দেখলো যে এখানে একটা ফ্রড হয়েছে, কিন্তু সে কিন্তু এখানে পেমেন্ট না দিয়ে থাকতে পারবে না, যেহেতু নমিনেটেড ব্যাংক তার নমনীত ব্যাংক অলরেডি এটা নেগোশিয়েট করেছে বা অনার করেছে, পেমেন্ট করে দিয়েছে। ইস্যুইং ব্যাংকে কিন্তু অবশ্যই এই নমিনেটেড ব্যাংকের বরাবরে রিইম্বার্স করে পেমেন্ট করে দিতে হবে। ইস্যুইং ব্যাংক অবশ্যই এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে না, এবং এই ফ্রডের কিভাবে সেটেল হবে সেটা ভিন্ন আলোচনা, সে ভিন্ন প্রসেস, কিন্তু তাকে সে পেমেন্টটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। তো এই ছিল আমার আজকে। এখানে কয়েকটা কেস দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। সেটা হচ্ছে বেনিফিশিয়ারি একসাথে যদি দুইটা ডকুমেন্ট সেন্ড করে, একটা ইস্যুইং ব্যাংকের বরাবরে, একটা নমিনেটেড ব্যাংকের বরাবরে, এখানে কে লায়েবল? এখানে আসলে দুজনেই কিন্তু এটার পেমেন্ট করার ব্যাপারে লায়েবল থাকবে। আবার নমিনেটেড ব্যাংক অলরেডি পেমেন্ট করে দিয়েছে, আবার if the nominated bank has already released the payment against the same drawing, issuing bank কি আসলে nominated ব্যাংকে আবার পেমেন্ট করবে? হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করতে হবে। আচ্ছা, if the nominated bank and issuing bank both already released, অর্থাৎ দুইজনের কাছেই দুইটা ভিন্ন ডকুমেন্ট আসলো এবং দুইজনই পেমেন্ট করে দিল, তাই ইস্যুইং ব্যাংক লায়াবল টু রিইম্বার্স নমিনেটেড ব্যাংক অ্যাগেন? হ্যাঁ, তাহলে কিন্তু নমিনেটেড ব্যাংককে অবশ্যই ইস্যুইং ব্যাংক পেমেন্ট করতে বাধ্য। এখন আপনার এই প্রবলেমগুলো যদি হয়,
তাহলে আপনি কি করবেন অথবা এই প্রবলেম না হওয়ার জন্য আপনাকে কি করতে হবে এখানে এই ব্যাপারে কথা বলা আছে। সেটা হচ্ছে আপনার কাছে যদি এজ এ ইস্যুইং ব্যাংক একটা ডকুমেন্ট সরাসরি বেনিফিশিয়ারি দিয়ে দেয়, আপনি কিন্তু পেমেন্ট করার আগে আপনি কিন্তু নমিনেটেড ব্যাংকের সাথে কথা বলতে পারেন যে আমি এটা পেমেন্ট দিচ্ছি, তুমি কি এটার এগেইনস্টে কোনো পেমেন্ট পেয়েছো কিনা। ইস্যুইং ব্যাংক ইনকর্পোরেট ক্লজ, এই যে ডকুমেন্টকে সরাসরি বেনিফিশিয়ারি ইস্যুইং ব্যাংকের কাউন্টারে যদি ডকুমেন্ট না পাঠাতে পারে, এই জন্য সে একটা প্রহিবিটেড একটা ক্লজ দিতে পারে। আবার ইস্যুইং ব্যাংক আর্টিকেল 7C পার্শিয়ালি ডিলিটও কিন্তু করে দিতে পারে। অর্থাৎ কোনোভাবে যাতে বেনিফিশিয়ারি সেম ডকুমেন্ট দুই জায়গায় পাঠিয়ে দুইটা পেমেন্ট নিতে না পারে, সেজন্য কিন্তু আপনাকে এলসিতে সেই ক্লজগুলো কিন্তু আপনি দিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট করবেন আপনারা আসলে কি জানতে চান এবং শেয়ার করবেন যারা অন্যরাও উপকৃত হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আর্টিকেল নিয়ে আমরা আরও আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।